আমরা পড়ছি হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর ভিক্টোরিয়ান এজ, তাই তো? আমরা এখানে টেনিসন এবং রবার্ট ব্রাউনিং নিয়ে একটু কথা বলেছি। আর তোমাদের কল্যাণনাথ দত্ত থেকে একটা অংশ পড়তে দেওয়া ছিল, তাই না, ভিক্টোরিয়ান পোয়েট্রি সম্পর্কে? আচ্ছা, এবার ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে কোন কোশ্চেনটা এসেছে আমি একটু দেখা দরকার তো, একটু কোশ্চেনটা দেখি। ব্রড কোশ্চেন কি আসছে? সেট সাজেশন আছে তোমাদের কাছাকাছি? কারো কাছে আছে? তো দেখো তো, জি স্যার, জি স্যার আছে। একটু দেখো তো হিস্ট্রিতে গিয়ে 2022 সালের কোশ্চেনে ভিক্টোরিয়ান এজ থেকে কি আসছে। একটু দেখে আমাকে জানাও দেখি। ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান নভেল। What are the characteristics of the Victorian novel? নভেলটা চলে এসেছে, তাই তো? তাহলে নভেল চলে এসেছে মানে আমরা নভেল খুব একটা দেখবো না, আমাদের তাহলে এবারের পোয়েট্রিটার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ কল্যাণনাথ দত্তে যদি আমরা যাই, ভিক্টোরিয়ান এইজ, ভিক্টোরিয়ান এইজে পোয়েট্রি আছে, তারপর আছে নভেল। আর পোয়েট্রিটা এবার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান নভেল আছে, নভেল নিয়ে তাহলে আমরা আর দেখবো না, কারণ ওখানে খুব একটা দরকার নেই, কারণ ওটা পরে সময় নষ্ট করা যাবে না, কারণ ওটা চলে এসেছে। এই দুটো কোশ্চেনই মেনলি ঘুরে ফিরে আসে, ভিক্টোরিয়ান পোয়েট্রি, ভিক্টোরিয়ান নভেল এবং ফিচার, এই জায়গাগুলো। উইমেন। স্যার এখানে আছে স্যার যে নোটিস the what spirits of Victorian age do you notice in the works of Tennyson? টেনিসন তাহলে হচ্ছে পয়েট, তাই তো? হ্যাঁ, ওই টেনিসন বা রবার্ট ব্রাউনিংকে কেন্দ্র করে হয়, অথবা পুরো পোয়েট্রির ফিচারটা দেয়। এই পোয়েট্রি মানে দুটা কোশ্চেন, হয় পুরো একটা কবিকে কেন্দ্র করে টেনিসন বা রবার্ট ব্রাউনিংকে কেন্দ্র করে একটা ব্রড কোশ্চেন দিবে, না হলে পুরো সকল ভিক্টোরিয়ান পোয়েট যারা আছে তাদের উপর বেস করে ছোটো ছোটো করে একটা এসে দিবে, ঠিক আছে? এইটা হয়ে থাকে। নভেলের ক্ষেত্রেও চার্লস ডিকেন্স আছে, ওদের উপর ভিত্তি করে হয়, ঠিক আছে? চার্লস ডিকেন্স অথবা তোমার কিছু উইমেন নভেলিস্ট আছে, থমাস হার্ডলি। থমাস হার্ডি, হ্যাঁ, এইগুলোকে কেন্দ্র করে হয় ব্রড কোশ্চেন দেয়, না পুরো নভেলের ফিচার দেয়। এই হচ্ছে মেনলি, আসলে মূল কথা হলো হিস্ট্রির কিন্তু কোশ্চেনের একটা ধারাবাহিকতা আছে, ঠিক আছে? তোমরা একটু কোশ্চেনগুলো যদি একটু পড়ো, দেখবা যে এইজ ভিত্তিক মেজর কবি বা সাহিত্যিকদের উপর ভিত্তি করে কোশ্চেন হবে, আর নয় ওই এজের ফিচার ভিত্তিক কোশ্চেন হবে। এছাড়া কিন্তু খুব একটা এদিক ওদিক হয় না কোশ্চেনের, হ্যাঁ। এই জায়গাটা যদি তোমরা বোঝো তাহলে অটোমেটিক ওই অত বেশি পড়াশোনা করা লাগে না। প্রচুর কোশ্চেন আছে, কিন্তু অত কোশ্চেনের অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, বা এত পড়ারও আমাদের দরকার নেই। আর যেহেতু 9টা এজ আছে, এই 9টা এজের ভিতরে আমরা মেনলি 6টা এজকে গুরুত্ব দিব, বেশি করে পড়বো, কারণ যেখান থেকে কোশ্চেন প্রত্যেকবার থাকেই। আর কিছু এজ আছে যেখানে সবসময় কোশ্চেন থাকে না, ওগুলো আমাদের পড়ার দরকার নেই, বা থাকলেও মানে একটু ঘোলামেলা হয়, ওখানে কোশ্চেনের সংখ্যা বেশি থাকে, অতএব ওই এজগুলো আমরা বাদ দিয়ে পড়বো। অতএব হিস্ট্রিকে আমরা সহজ করে নিয়ে আসবো, কত টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু যেগুলো পড়তেছি আমরা যেন একটু ধারাবাহিকতা রক্ষা করি, হ্যাঁ, একটু মেজাজ যেন নিই, যাতে কোশ্চেন আনসারগুলো যখন পড়বো এই ধারাবাহিকতাটা যেন আমি বুঝতে পারি। কারণ পরীক্ষায় যখন কোশ্চেন দেওয়া হয় তখন কিন্তু ওরা ধারাবাহিকতা রক্ষা করে না, আগে পিছিয়ে করে কোশ্চেনগুলো দিয়ে দেয়। আচ্ছা, তো যাই হোক, স্যার এই 6টা বলতে কোন 6টা? সেটা এখন বলবো না, বলে দিব, ঠিক আছে? এখন তাহলে আবার তুমি আবার এগুলো পড়বা না। স্যার সাসপেন্স রাখতেছেন। হ্যাঁ, তাহলে তুমি যে আবার এগুলো গুরুত্ব দেবে না, ছাত্রগুলো বেশি গুরুত্ব দেয়নি, এগুলো পড়বো না। কিন্তু একটা কমপ্লিট ধারণা নেওয়ার জন্য, কারণ তুমি যে শুধু হিস্ট্রির জন্য পড়তেছো তা নয়, এটা তোমার পরবর্তী এজগুলোতে তো কাজে লাগবে। কিন্তু তুমি যদি এখন না পড়ো, পরে এজে গিয়ে আবার সাফার করবা। অতএব আমি তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিব, যাতে অন্তত শুধু পরীক্ষার জন্য না, তুমি যাতে ইংরেজি সাহিত্যটা পড়ে যেন একটা মজা হয় যে আমি একটা কিছু শিখেছি বা জেনেছি। এই জন্য তোমাকে একটা নির্দিষ্ট সময় রাগ পর্যন্ত আমি ওগুলো দেবো না, তো এতে তোমার ক্ষতি করা হবে। মেন কথা হলো, এতে তুমি আমাকে খারাপ বলতে পারো, বা তুমি আমার মানে অন্যরকমভাবে ভাবতে পারো, কিন্তু সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি এরকমটা খেয়াল রাখবো, তো এরকমই, তার আগ পর্যন্ত তোমাকে আমি বলবো না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা, স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হুম স্যার ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ইন দ্য ভিক্টোরিয়ান এজ। এটা কি অ্যাভয়েড করে যাব? ব্রড কোশ্চেন। এটা ব্রড কোশ্চেনে ওইভাবে সরাসরি আসে না, ওটা হয়তো দেখা যাচ্ছে নভেল বা ফিচার ওগুলোর মধ্যে চলে আসে অটোমেটিক, ঠিক আছে? ওগুলো অটোমেটিক চলে আসে, বা বাই চান্স যদি কয়েকবার এসেছে তো এসেছে, এই।
তারপরে আমি তো দিব কিছু কিছু একদম দিয়ে একটা করে কোশ্চেন দিব তা তো না, তাই না? হ্যাঁ, সেখানে কোনটা মেজরি মানে বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এভাবে করে তো আমি দিয়েই দিচ্ছি, এভাবে করে দিয়ে দিব। এখন ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, এখন যা পড়তেছি তাই পড়ো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, যেমন আমরা ইয়া পড়েছি না, শেলি পড়লাম, তাই না? শেলি তো পড়া শেষ করেছি। এখন তোমাদের আমি কী পড়ে দিচ্ছি? এসটি কোল্ডিজের। হ্যাঁ, তো দেখো কিছু কিছু জায়গা আছে যে একটা কোশ্চেন একটা ধারা আছে, তো ওই কোশ্চেনটা আসে তাহলে ওর সাথে রিলেটেড আরও কোশ্চেন বাদ পড়ে যায়, কারণ একই ধারার কোশ্চেনগুলো বারবার আসে না, একটু ভিন্ন ধারার কোশ্চেনগুলো আসে। আচ্ছা, তো যাই হোক, এদিকে এইটার চ্যাপ্টারটা আমি 8টা দিয়ে দিলাম, হ্যাঁ এটার। আর এসটি কলেজের ব্রিফ শর্ট ব্রড 26 তারিখ পর্যন্ত ডেট আছে না? 26 তারিখ পর্যন্ত ডেট দিয়েছি। 26 তারিখ মানে শনিবার, তাহলে শনিবারে আমি এটাকে চেঞ্জ করে দিব। এগুলো কি পড়তেছো তো নাকি অবস্থা বলো? জি স্যার, পড়ছি। পড়ে নিও। ওটা পড়তে হ্যাঁ, কারণ এসটি কলেজের পরে আরও 3টা যেহেতু আছে, অলরেডি আমার কোশ্চেন কিন্তু রেডি। এটা একটু মানে সাবলাইনে সাইড লাইনে পড়ে যাচ্ছে একটু। কোনটা কোনটা বলো? স্যার দু একটা ইমপ্রুভ আছে তো এই ক্ষেত্রে ও আচ্ছা মানে আচ্ছা, এইটা। হ্যাঁ বুঝতে পেরেছি, আগে ইমপ্রুভটা গুরুত্ব দাও, টেনশন নিও না, ইমপ্রুভটাকে জি গুরুত্ব স্যার। দাও। আমি আমার মতো দিয়ে যাই, যেগুলো যার যার মিস হয়ে যাবে তোমরা একটু নিজ দায়িত্বে একটু গুছিয়ে নিবা, ঠিক আছে? কিন্তু আগে তাহলে জি স্যার। ইমপ্রুভটাকে কালকে যদি পরীক্ষা থাকে কারো ক্লাস না করলেও চলবে। যাদের পরীক্ষা আছে তারা একটু ওদিকে গুরুত্ব দাও, কারণ ইমপ্রুভ তো একবারই দেওয়া যায়। হ্যাঁ, ওটাকে একটু গুরুত্ব দাও, এদিকে 10 দিন সমস্যা না। ওকে, তাহলে আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই। আমরা টেনিসন পড়েছি, রবার্ট ব্রাউনিংও পড়েছি, তাই না? মাইনর যে ক্যারেক্টার পয়েন্টগুলো আছে ওগুলো মনে হয় একটু দেখা হয়নি, তাই না? মাইনর ক্যারেক্টার ইয়েগুলো পয়েন্টগুলো দেখা হয়েছিল? না স্যার, মাইনর ক্যারেক্টাররা বাকি। মাইনর পয়েন্টগুলো নিয়ে মনে হয় কথা বলা হয়নি। আচ্ছা, ওগুলো আমরা একটু দেখি, কারণ পয়েন্টটিটা এবার গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, একটু খেয়াল করবা যে মাইনর পয়েন্ট। এখানে এদের সম্পর্কে জাস্ট আমার তেমন কিছুই না, নামগুলো খেয়াল করবা এবং কিছু রাইটিং খেয়াল করবা। এই বাকি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ঘুরে ফিরে প্রায় একই ধরনের, যেহেতু এইজ ভিত্তিক একই রকম, আর আমরা যখন কোশ্চেন আনসার দিব তখন তো ওগুলো পেয়ে যাবা। তাহলে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তাই না? এটাকে আমরা মিসেস ব্রাউনিং বলতেছি। একটা কথা বলি হ্যাঁ বলো। স্যার, এই যে যেমন বি ব্রাউনিং, তারপর রবার্ট ব্রাউনিং, ওদের কবিতা তো আমরা পড়ছি, এই জন্য ওদেরটা আমরা জানি ওদের ফিচারটা কিরকম হয়। তারপরে যাদের কবিতা আমরা পড়ি নাই, ওদের ফিচারটা যখন আসে তখন তো আমরা ওইটা মনে রাখাটা কষ্ট, কিভাবে ওইটা মনে রাখবো? তোমার তো ওইরকমভাবে আসবে না, যে যদি আসে যাদের ফিচার দিয়ে আসবে তাদেরটা তুমি জানবা বা জানো। এই ছোটোখাটো কবি দিয়ে তোমার বড় কোশ্চেন ফিচার রিলেটেড আসবে না, বুঝতে পারছো? আসলে পারে তোমার যদি কবি ভিত্তিকে আসে রবার্ট ব্রাউনিং আর ওই টেনিসন দিয়ে আসবে। আর না না হলে যদি সকল কবিতা নিয়ে, যেটা আমি তোমাদের কল্যাণনাথ দত্ত থেকে পড়তে বলেছিলাম, এখানে কি কি আছে বলো? এখানে মেনলি ভিক্টোরিয়ান পোয়েট্রি আছে এবং কয়েক কবির নাম মানে পোয়েটের নাম আছে আর ওদের রাইটিংয়ের নাম আছে, দিয়ে একটু ডিসকাস করা আছে মাত্র, ঠিক আছে? এইভাবে। জি স্যার, সামান্য ভাবে ডিসকাস করে, যেমন ওদের রাইটিং গুলা কি টাইপের ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের আর কি ওই একটু ধরনের। ডিসকাস করা। তখন ওদেরটা আমাদের দেখা যায় মনে রাখাটা একটু কষ্ট হয়ে যায়। না, ওই জন্য ও বারবার যাদেরটা পড়তে হবে। কবিতা পড়ছি, হুম, ওই জন্য যাদেরটা পড়তে হবে। পড়ছি ওদেরটা ভালোভাবে মনে থাকে। জি। হ্যাঁ হ্যাঁ, না ওই যে একবার পড়েছো বলে মনে থাকতেছে, এবার এদেরও যখন একবার পড়বা তখন মনে থাকবে। অতএব যা পড়বা তা তো মনে থাকে, কারণ ফার্স্ট ইয়ারে যখন পড়তেছিলা তখন অনেক কিছুই মনে হচ্ছিল মনে থাকবে না, কিন্তু এখন কি মনে নাই বলো? এখন জি অনেক স্যার, কিছুই মনে আছে। মনে আছে। অতএব পড়লেই মনে থাকবে, মানে পড়তে হবে ভালো মতো করে, এই হচ্ছে ব্যাপার। একটু মনোযোগ দিয়ে ধীরে সুস্থে পড়াশোনা করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা যাও, তাহলে আমরা আসি এলিজাবেথ। অ্যামং আদার মাইনর poets of the past century, এলিজাবেথ ব্যারেট বা মিসেস ব্রাউনিং অকুপাইজ পারহ্যাপস দ্য হাইয়েস্ট প্লেস ইন পপুলার ফার্ভার। হ্যাঁ, তার জন্ম মৃত্যু নিয়ে আমাদের কোনো কথা নেই, তার জাস্ট কয়েকটা রাইটিংগুলো আমরা একটু খেয়াল করবো। দেখো বলছে, ইন 1835 দ্য ব্যারেট ফ্যামিলি মুভ টু লন্ডন, হোয়ার এলিজাবেথ গেইনড আ লিটারি রেপুটেশন বাই পাবলিকেশন অফ দ্য সেরাফিম অ্যান্ড আদার পোয়েমস। তাহলে এটা তার একটা কালেকশন। আমরা জানি শারীরিকভাবে দুর্বল ছিল, তাই না? বলছে, দ্য ইলনেস অ্যান্ড দ্য শক কজড বাই দ্য ট্র্যাজিক ডেথ অফ আর ব্রাদার ইন 1840 প্লেস আর ফ্রেজাইল লাইফ ইন ডেঞ্জার অ্যান্ড ফর 6 years শি ওয়াজ কনফাইন্ড টু আর ওন রুম। মানে এইভাবে সে কিন্তু লেখালেখি করেছে, মানে এত কষ্ট পেয়েছিল তার ভাইয়ের মৃত্যুতে, যে সেগুলো তাকে তার এই মেন্টাল যে চর্চা যেটা বলা হয়, যে সাহিত্যকর্ম রচনা করা, বিষয়গুলো নিয়ে ভাবা,
এগুলোতে সময় সে পেয়েছে এবং যথেষ্ট পরিমাণ সাহিত্যকর্ম রচনার দিকে মনোযোগ দিয়েছে। তারপর দেখো 1844-এ সে আবার কী করেছে, ব্যারেট পাবলিশড হার পয়েমস, মানে পয়েমস নামে, হুইচ দো সামওয়াট ইম্পালসিভ অ্যান্ড ওভাররট মেড উইথ রিমার্কেবল পাবলিক ফেভার। তার মধ্যে কিছু কিছু পয়েম ছিল, পয়েমের নাম আলাদা করে জানার দরকার নেই, জাস্ট ওদের মেন রাইটিংটা জানলেই হবে। এরপর হচ্ছে সে তার মেইন যে ব্যাপারটা, হ্যাঁ আমরা জানি হাউ ডু আই লাভ দি, তাই তো, এইগুলো ছিল সনেট। আর সেই সনেট কালেকশন হচ্ছে কি, যে তার লাভ পয়েম, যেগুলো মেনলি তার হাজব্যান্ডের জন্য লেখা, রবার্ট ব্রাউনিংয়ের জন্য, যেগুলো কালেকশন হচ্ছে কি, নাম হচ্ছে কি সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, তাই তো, 1850-তে। এটাই হচ্ছে দ্য এক্সকুইজিট রোমান্স অফ দেয়ার লাভ ইজ রিফ্লেক্টেড ইন মিসেস ব্রাউনিংস সনেট ফ্রম দ্য পর্তুগিজ। দিস ইজ আ নোভেল অ্যান্ড ইন্সপায়ারিং বুক অফ লাভ পয়েমস। একজন রিমার্ক করছে, দেখো, স্টিডম্যান রিগার্ডস দ্য ওপেনিং সনেট, আই থট ওয়ান্স হাউ থিওক্রিটাস হ্যাড সাং অ্যাজ ইকুয়াল টু অ্যানি ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। মানে এত সুন্দর যে কবিতা, প্রথম কবিতা পড়ে তিনি এই কমেন্টটা করেছেন যে এত সুন্দর কবিতা আমাদের ভাষাতে আছে বলে আমি মনে করি না, মানে খুব কম কবিতায় আছে যে এত ভালো মানের। আচ্ছা যাই হোক, তারপরে হ্যাপি লাইফ লিড ল্যাড করলো, ওটা নিয়ে আমাদের দরকার নেই। হাউ ডু আই লাভ দিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এখানে এখানে একটা বলেছে, দেখো, মিসেস ব্রাউনিংস এন্টার্ড উইথ হোল সোল এনথুজিয়াজম ইন্টু দ্য অ্যাসপিরেশন অফ ইটালি ইন ইটস স্ট্রাগল এগেনস্ট দ্য টিরানি অফ অস্ট্রিয়া অ্যান্ড হার কাসা গুইডি উইন্ডোজ। এইটা হচ্ছে ইজ আ কম্বিনেশন অফ পোয়েট্রি অ্যান্ড পলিটিক্স, মানে তিনি পলিটিক্স নিয়েও একটু ভেবেছেন, সেটা তার এই রাইটিংয়ের মধ্যে উঠে এসেছে। বোথ ইট মাস্ট বি কনফেসড আ লিটিল টু, অত দরকার নেই। এছাড়াও ইন 1856 শি পাবলিশড অরোরা লেই, আ নভেল ইন ভার্স, হ্যাভিং ফর ইটস হিরো আ ইয়ং সোশ্যাল রিফর্মার and for its heroine a young woman, poetical and enthusiastic, who strongly suggest Elizabeth and Barrett herself। মানে এলিজাবেথ অ্যান্ড ব্যারেট তার নিজের চিন্তাভাবনাকে এই অরোরা লেই যে নভেল, এই নভেলে হিরোইন হিসাবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে নিজের চিন্তাভাবনাগুলোকে তুলে ধরছে, যে কী ধরনের রিফর্ম তিনি আসলে সামাজিকভাবে চাচ্ছিলেন, সেগুলো এখানে দেখানো হয়েছে। ইট এমফাসাইজেস ইন ভার্স প্রিসাইজলি দ্য সেম মোরাল অ্যান্ড সোশ্যাল আইডিয়াস হুইচ ডিকেনসন অ্যান্ড জর্জ এলিয়ট ওয়ার প্রোক্লেমিং ইন অল দেয়ার নভেলস। জর্জ এলিয়ট আমরা জানি এগুলো হচ্ছে ভিক্টোরিয়ান এজের নভেলিস্ট। ওকে, এছাড়াও হার লাস্ট 2 ভলিউমস ওয়ার পয়েমস ফ্রম কংগ্রেস অ্যান্ড লাস্ট পয়েমস পাবলিশড আফটার হার ডেথ। শি ডাইড সাডেনলি ইন 1861 অ্যান্ড বেরিড ইন ফ্লোরেন্স। ব্রাউনিংস ফেমাস লাইন, ও লিরিক লাভ, হাফ অ্যাঞ্জেল অ্যান্ড হাফ বার্ড, মানে তাকে নিয়ে আবার রবার্ট ব্রাউনিংও কবিতা লিখেছে, সেটা বলা হলো। তাহলে এই যে দেখো, ছোটো করে তার কয়েকটা মেজর রাইটিংয়ের কথা এখানে আমরা পেলাম। জাস্ট রাইটিংগুলোকে একটু খেয়াল করবো, বিশেষ করে যেগুলো নাম করা, বিশেষ করে এই যে যেমনটা দেখলাম হচ্ছে পলিটিক্যাল ইস্যু আছে একটা বিষয়, যেটা কোনটা হারালাম, এই যে অরোরা লেই, তিনি একটা নভেল লিখেছেন ভার্সে, তাই না, তার লাভ পয়েমের কালেকশনগুলো হচ্ছে কি সনেট ফ্রম দ্য পর্তুগিজ, এই জিনিসগুলো কিন্তু আসবে। এরপর হচ্ছে রোসেটি, দেখো ডিজি রোসেটি বা ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি, তিনিও মোটামুটি মাইনর পয়েটদের মধ্যে একজন, এবং তারা মেনলি প্রি র্যাফেলিট পয়েট নামে পরিচিত। হ্যাঁ, প্রি র্যাফেলিট, এই জায়গাটা তোমাদের যে ভিক্টোরিয়ান পয়েট্রি আমি পড়তে বলেছিলাম সেখান থেকে একটু আমাদের দেখতে হবে। দেখো এই যে 390 পেজ, এটা শর্ট নোট আকারে আমরা একটু খেয়াল করব। 390 পেজ, তোমরা একটু যাও দেখি তোমাদের কাছে যাদের বই আছে, কল্যাণ দত্তের বই। এখানে রাফেলিস্ট বলতে কি বুঝাইছে? রাফায়েল, তাই তো, রাফায়েল হচ্ছে কি একজন আর্টিস্ট, তাকে ফলো করা হয়েছে, মানে মূল কথা হলো তারই ধারা, মানে আমরা একটু রাফায়েলকে দেখে তার বলতেছি, প্রি রাফায়েল। হ্যাঁ, এই যিনি হচ্ছে একজন ইটালিয়ান পেইন্টার, হ্যাঁ, আর্টিস্ট। দেখো এই ব্যক্তি, হ্যাঁ, দেখো রাফালো সানজিওর ডি উরবিনো, নাও অরিজিনালি নন অ্যাজ ইংলিশে পরিচিত হিসেবে রাফায়েল নামে, ওয়াজ এন ইটালিয়ান পেইন্টার অ্যান্ড আর্কিটেক্ট অফ দ্য হাই রেনেসান্স। হিজ ওয়ার্ক ইজ অ্যাডমায়ার্ড ফর ইটস ক্ল্যারিটি অফ ফর্ম, ইত্যাদি ইত্যাদি। দেখো এছাড়া তার সময় ছিল হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এটা ছিল কিন্তু
ফর্ম দ্য ট্রেডিশনাল ট্রিনিটি অফ গ্রেট মাস্টার ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আমরা যদি আসি, এবার হচ্ছে প্রি রাফায়েলিটিজম। দেখো প্রি রাফায়েলিট কী বলছে, প্রি রাফায়েলিট ব্রাদারহুড বা প্রি রাফায়েলিটিজম বলি বা রাফায়েলিট যেটাই বলি না কেন, ওয়াজ আ গ্রুপ অফ ইংলিশ পেইন্টার্স, পয়েট অ্যান্ড আর্ট ক্রিটিক্স ফাউন্ডেড ইন 1848। 1848 এটা কি ভিক্টোরিয়ান এজের মধ্যে পড়তেছি না? ভিক্টোরিয়ান এজ শুরু হয় কত সালে? 1832-তে। তাহলে এটা নিশ্চয়ই ভিক্টোরিয়ান এজের মধ্যে পড়তেছে, তাই না? তার ভিতরে কে কে পড়ছে দেখো, বাই উইলিয়াম হলম্যান হান্ট। এখানে কিন্তু অনেকে আছে, পেইন্টারও আছে, পয়েটও আছে, আর্ট ক্রিটিক্সও আছে। তাহলে সকলকে মিলে আমরা কথা বলছি শুধু পয়েটদের নিয়ে, কিন্তু এর ভিতরে পেইন্টার আছে, ইয়ে আছে। তাই দেখো উইলিয়াম হলম্যান হান্ট, জন এভারলিট মেলেইস, ডান্টি গ্যাব্রিয়েল রোসেটি, যে উইলিয়াম মাইকেল রোসেটি, জেমস কলিসন, ফ্রেডরিক ইত্যাদি, এরা ওয়াজ হু ফর্মড আ 7-member ব্রাদারহুড পার্টলি মডেলড অন দ্য নাজারিন মুভমেন্ট। এটা একটা মুভমেন্ট দরকার নেই। দ্য ব্রাদারহুড ওয়াজ অনলি এভার আ লুজ অ্যাসোসিয়েশন অ্যান্ড দেয়ার প্রিন্সিপালস ওয়ার শেয়ার্ড বাই আদার আর্টিস্ট অফ দ্য টাইম ইত্যাদি ইত্যাদি। এইখানে কি বলছে দেখো, এইখানে কেন রাফায়েল কথাটা আসলো, দ্য গ্রুপ সর্ট আর রিটার্ন টু দ্য অ্যাবান্ডেন্ট ডিটেল, ইন্টেন্স কালার অ্যান্ড কমপ্লেক্স কম্পোজিশন অফ দেখো কোয়াট্রোসেন্টো ইটালিয়ান আর্ট। এটা একটা ইটালিয়ান আর্টের একটা অংশ। দেখো বলছে দ্য কালচার অ্যান্ড আর্টিস্টিক ইভেন্ট অফ ইটালি ডিউরিং দ্য পিরিয়ড অফ 1400 to 1499, মানে পুরো ওই 15th centuryতে, কালেক্টিভলি রেফার টু অ্যাজ দেখো কোয়াট্রোসেন্টো, মানে এই সময়টা নামে পরিচিত। তাহলে ওই সময়ে এটা কিন্তু রেনেসাঁস পিরিয়ডের মধ্যেই। হ্যাঁ, দে রিজেক্টেড হোয়াট দে রিগার্ডেড অ্যাজ দ্য মেকানিস্টিক অ্যাপ্রোচ ফার্স্ট বাই ম্যানারিস্টস আর্টিস্ট হু সাকসিডেড রাফায়েল অ্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে মাইকেল অ্যাঞ্জেলো বা হচ্ছে রাফায়েলের পূর্ববর্তী কিছু আর্টিস্ট ছিল যারা এক ধরনের মানে মেকানিক অ্যাপ্রোচ দিয়ে তারা কিন্তু এই ধরনের আইডিয়ালগুলোকে প্রচার করতো, সেইগুলোকে তারা রিজেক্ট করেছে। রিজেক্ট করে কি করেছে, দ্য ব্রাদারহুড বিলিভ দ্য ক্লাসিক্যাল পোজেস অ্যান্ড এলিগেন্ট কম্পোজিশন অফ রাফায়েল ইন পার্টিকুলার। তার মানে তারা এই রাফায়েলের যে কম্পোজিশন বা হচ্ছে পোজ মানে কি, মানে একটা আর্ট কীভাবে করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো সেটা সাহিত্যকর্ম হতে পারে। ইন পার্টিকুলার হ্যাড বিন আ করাপ্টিং ইনফ্লুয়েন্স অন দ্য একাডেমিক টিচিং অফ আর্ট, হেন্স দ্য নেম প্রি রাফায়েলিট। দেখো প্রি রাফায়েলিট কথাটা কিন্তু চলে এসেছে, কারণ কি তারা এই বিষয়গুলোকে উপস্থাপন করতে চেয়েছে রাফায়েলের সাথে রিলেটেড বা রাফায়েলের পূর্ববর্তী যারা ছিল, যাদেরকে ম্যানারিস্ট বলা হচ্ছে, তাদের অ্যাপ্রোচগুলোকে তারা কি করেছে, ফলো করেছে, সেইগুলোকে তারা তুলে ধরেছে। হ্যাঁ, রাফায়েল সহ তার পূর্ববর্তী। তার মধ্যে প্রি মানে কি বলো, প্রি বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, বলছে দেখো, বলছে টু দ্য প্রি রাফায়েলিটিসের মধ্যে অ্যাকর্ডিং টু উইলিয়াম মাইকেল রোসেটি, স্লসি মেন্ট এনিথিং ল্যাক্স অর স্ক্যামড ইন দ্য প্রসেস অফ পেইন্টিং, হেন্স অ্যান্ড এনিথিং পার্সন অফ, মানে মূল কথা হলো তারা এক ধরনের মানে কি বলো লুজ মানে বুঝো তো, মানে তারা যা কিছু করতে পারবে, তাদের কোনো সিস্টেম নাই, কোনো রুলস নাই, রেগুলেশনস নাই। এই ব্যাপারগুলোকে যারা অনুসরণ না করে, মানে অনুসরণ করলেও তারা সেইভাবে রিজেক্ট করেছে, মানে তারা তার বিপরীতমুখী কথাবার্তা বলেছে। হ্যাঁ, এইখানে আমরা যদি আর একটু দেখি, আচ্ছা ওর থেকে বরং আমরা একটু ফিচারে যাই। হ্যাঁ, প্রি রাফায়েলিট পয়েটদের দেখি আমরা কী ব্যাপার। আচ্ছা এটা দিকে দেখো, যেহেতু আর্টের কথা আসছে এই জন্য বলছে দেখো, দ্য প্রি রাফায়েলিট পোয়েট্রিজ ক্যারেক্টারিস্টিক্স আর ভেরি রিচ অ্যান্ড ভেরি ফাস্ট। ইট ফোকাসেস অন দ্য গ্লোরিফিকেশন অফ আর্ট, escape from the darkness and the ugliness of contemporary society, continuation of romantic poetry and gives a strong conception of sense। মানে তো মূল কথা হলো এই প্রি রাফায়েলিট যারা পয়েট ছিল তারা মেনলি ভিক্টোরিয়ান আইডিয়ালের বিপরীতে কথা বলেছে, অনেকটা তারা রোমান্টিসিজমকে ফলো করেছে। এইটা হলো ব্যাপার, যে ভিক্টোরিয়ান এজে এসে দেখা গেল রোমান্টিক ট্রেন্ডগুলো কী হচ্ছে, শেষ হয়ে গেল, ভিক্টোরিয়ান ট্রেন্ডটা চালু হলো। কিন্তু ওই সময় আবার কিছু মানুষ ছিল, এরকম আর্টিস্ট বা পয়েট ছিল,
যারা রোমান্টিক পোয়েট্রির সেন্সটাকে গুরুত্ব দিচ্ছিল, এবং তারা কি হলো ভিক্টোরিয়ান ট্রেন্ডের বিপরীতে গিয়ে তারা ওই রোমান্টিক ট্রেন্ডের, তাই তো, যে ধারাবাহিকতাগুলোকে তারা ফলো করেছে। তাই বলছে দেখো এখানে কি, যে কন্টিনিউশন অফ রোমান্টিক পোয়েট্রি অ্যান্ড গিভস আ স্ট্রং কনসেপশন অফ সিনস অ্যান্ড সিচুয়েশন, প্রিসাইজ ডিলিনেশন, ল্যাভিশ ইমেজারি অ্যান্ড মেটাফোর, যেটা রোমান্টিক পোয়েট্রিরা মেনলি ব্যবহার করেছে। হ্যাঁ, যেমন এখানে আমরা যদি দেখি রোমান্টিক পোয়েট্রির কিছু কিছু বসে, যেমন তোমার এসকেপিজম, যেটা আমরা কিডসের ক্ষেত্রে দেখছি। হ্যাঁ, এটা সেটা থিওরি, এটা এগুলো সব গবেষণামূলক বই, এটা দরকার নেই, এটা বুঝতে অসুবিধা হবে। পোয়েট্রি ফাউন্ডেশন থেকে দেখি। দেখো এটা হচ্ছে কি, প্রি-রাফায়েলাইট হচ্ছে অ্যান আর্টিস্টিক মুভমেন্ট ফাউন্ডেড ইন 1848 বাই দ্য পোয়েট অ্যান্ড পেন্টার ড্যানিয়েল গ্যাব্রিয়েল রোসেটি, যেটা আমরা তার নাম পাচ্ছি, অ্যান্ড দ্য পেন্টার্স জন এভার্ট মেলেইস অ্যান্ড উইলিয়াম হলম্যান্ড, এটা হচ্ছে পেন্টার ছিল, যেটা আমরা ওখানে দেখে আসলাম। হু ইজ অফেন ক্রেডিটেড উইথ দ্য গ্রুপস নেম হুইচ ইন্ডিকেটেড নট আ ডিসমিসাল অফ দ্য ইটালিয়ান পেন্টার রাফায়েল। তারা কিন্তু যে প্রি বলে যে তারা রাফায়েলের আইডিয়ালগুলোকে মানে করবে, মানে ডিসমিস করবে তা না, বরং তারা কী করছে, বাট রিজেকশন অফ স্ট্রিক্ট অ্যাস্থেটিক অ্যাডারেন্স টু দ্য প্রিন্সিপালস অফ কম্পোজিশন অ্যান্ড লাইট ক্যারেক্টারিস্টিক্স অফ স্টাইল। দেখো এখানে একটা কথা হলো কি, যে প্রি-রাফায়েলিট মানেই হচ্ছে যে রাফায়েলের ক্যারেক্টারিস্টিকগুলো বাদ দিয়ে তারা রাফায়েল পূর্ববর্তী ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলছে তা না, বরং তারা তার ক্যারেক্টারিস্টিক্সগুলোকে তো অনুসরণ করেছে, কিন্তু কিছু বিষয় রয়েছে, দেখো রিজেকশন অফ স্ট্রিক্ট অ্যাস্থেটিক অ্যাডারেন্স, কিন্তু রাফায়েল যে তার আর্ট বা পেইন্টিংয়ে কিছু বিষয় স্ট্রিক্টলি ফলো করতো, সেইগুলোকে তারা রিজেক্ট করেছে, যে স্ট্রিক্টলি ফলো করার তো দরকার নেই, আমাদেরকে অনেকটা রোমান্টিক কবিদের মতো হতে হবে, যেখানে স্পন্টেনিয়াস ওভারফ্লো থাকবে, তাই না? এত স্ট্রিক্টলি যদি আমরা কবিতা লিখি, এত স্ট্রিক্টভাবে সব কিছু মেনটেন করি, তাহলে তো হবে না। তারপর দেখো, দ্য প্রি-রাফায়েলিটিস কমিটমেন্ট টু সিনসিয়ারিটি, সিম্পলিসিটি অ্যান্ড মোরাল সিরিয়াসনেস ইজ এভিডেন্ট ইন দ্য কন্টেম্পলেটিভ বাট আনকমপ্লিকেটেড সাবজেক্ট অফ পোয়েট্রি, অ্যাজ ইন দ্য ডান্টে গ্যাব্রিয়েলস রোসেটি, দ্য উড স্প্রাং, মানে কবিতার নাম বলা হচ্ছে, and in the religious and mythical and literary subject depicted in his painting like Christina Rossetti was both a close associate and the critic of the group। মানে মূল কথা হলো তারা এই ভিক্টোরিয়ান এজে এসে রোমান্টিক ট্রেন্ডের মতো করে চলতে যাচ্ছে। ভিক্টোরিয়ান এজে এসে যে স্ট্রিক্টনেস সেগুলো তারা ফলো করতে চাচ্ছে না, তারা চাচ্ছে সাহিত্য, যেহেতু পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং দ্যাট ওয়াজ সেইড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারা সেটা ফলো করতে যাচ্ছে, তারা স্ট্রিক্ট কোনো নিয়মকানুন, কোনো ক্যারেক্টারিস্টিক্স ফলো করার মধ্যে নেই। বিশেষ করে পেইন্টারদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই মানে ট্রেন্ডটা মিললে এখানে শুরু হয়েছে। তো 390 পেজ এখানে যদি তোমরা দেখো, ইন দ্য লেটার হাফ অফ দ্য 19th century হাউএভার অ্যাপিয়ার্ড আ নিউ গ্রুপ অফ পোয়েটস। দেখো, উইথ দেয়ার কামিং দ্য ওল্ড কন্ট্রোভার্সি অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি অ্যাবাউট ফেইথ অ্যান্ড সায়েন্স, নেচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা হচ্ছে কি সাবসাইডেড, তাদের ক্ষেত্রে এই জিনিসটাকে তারা ফলো করেনি। তারা ভিক্টোরিয়ান এজের ট্রেন্ডগুলোকে ফলো করার চেয়ে তারা রোমান্টিসিজমকে ফলো করেছে। দেখো, দিস নিউ পোয়েটস নন অ্যাজ দ্য প্রি-রাফায়েলাইট পোয়েট আর এসেন্সিয়ালি রোমান্টিসিস্ট অ্যান্ড উইথ দেম রোমান্টিসিজম রিটার্ন টু ইংল্যান্ড। তাহলে ভিক্টোরিয়ান এজের পাশাপাশি কিন্তু ভিক্টোরিয়ান ট্রেন্ডের পাশাপাশি রোমান্টিক ট্রেন্ড কিন্তু চলছে। অফকোর্স ইট ওয়াজ আ নিউ সর্ট অফ রোমান্টিসিজম ইন আ নিউ সোশ্যাল সেটিং। ইট হাউএভার ব্রট অ্যাবাউট দ্য রিলিজ অফ পোয়েট্রি ফ্রম কনভেনশনাল ডাইরেক্টিজম অ্যান্ড ডিপ পেসিমিজম। মানে দেখানো হচ্ছে যে পোয়েট্রিকে অনেকে মোরাল টিচিংয়ের জন্য ব্যবহার করেছে, কিন্তু সেখান থেকে তারা বের হয়ে এসেছে। তারা এই যে ডিপ পেসিমিজম বা কনভেনশনাল ডাইরেক্টিসিজম, এখান থেকে কবিতাকে রিলিজ করেছে, মানে তারা বের করে নিয়ে এসে তারা ওটা ওই যে রোমান্টিক কবিরা যেমন ছিল তাদের মতো করে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। তো এখানে কিছু কবির নাম আছে, তোমরা সেগুলো একটু দেখে নিবা, কারণ এটা শর্ট নোট হিসাবে একটা গুরুত্বপূর্ণ আইটেম। আজ তাহলে আমরা এখানে আবার পড়তে থাকি। দেখো, বোঝা গেছে প্রি-রাফায়েলাইট মুভমেন্ট কী জিনিস, কিছু কি ধারণা পাওয়া গেল এটা কী জিনিস, কারা কারা করেছে কাজটা? কি আমার কথা শোনা যাচ্ছে তো, না কি অবস্থা বলো? স্যার রোসেটি তো এখানে মেইন ছিল। হ্যাঁ, রোসেটি মেইনলি এটা শুরু করে, যেমন রোমান্টিক মুভমেন্ট শুরু করেছিল কে বলো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোল্ডিস। তেমনি এখানে সেই বলছে কি, হি ওয়াজ আ লিডার। এখানে বলছে দেখো যে রোসেটি, ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি, দ্য সান অফ অ্যান এক্সাইল্ড ইটালিয়ান পেইন্টার অ্যান্ড স্কলার। দেখো, সে ছিল কি
এক্সাইল মানে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল এমন একজন ইটালিয়ান পেইন্টার এবং স্কলারের সন্তান, সেই হিসাবে তার পেইন্টিং সম্পর্কে একটা ধারণা ছিল। তাকে ওয়াজ ডিস্টিংগুইশড বোথ অ্যাজ এ পেইন্টার অ্যান্ড আ পয়েট, এবং রসিটি নিজেও একজন পেইন্টার এবং পয়েট উভয় ছিলেন। এই কারণে ওই রাফায়েলকে তিনি বুঝতেন। হি ওয়াজ দ্য লিডার ইন দ্য প্রি-রাফায়েলিট মুভমেন্ট অ্যান্ড পাবলিশড ইন দ্য ফার্স্ট নাম্বারস অফ দ্য জার্ম ইন হিজ হ্যান্ড অ্যান্ড সোল আর ডেলিকেট প্রোজ স্টাডি অ্যান্ড ইজ ফেমাস ইত্যাদিতে, যেখানে তিনি এই তার ধারণাগুলো মেনলি দেওয়ার চেষ্টা করেছেন। তো দরকার নেই, এইখানে হচ্ছে প্রি-রাফায়েলিট এই জায়গায় একটা কথা বলছে, দেখো এটা যদি একটু পড়ো। প্রি-রাফায়েলিট আসলে কি দেখো, দ্য টার্ম 20 কাকে মনে করে 204 এইটাকে, দ্য টার্ম হুইচ মিনস সিম্পলি ইটালিয়ান পেইন্টার্স বিফোর রাফায়েল ইজ জেনারেলি অ্যাপ্লাইড টু অ্যান আর্টিস্টিক মুভমেন্ট ইন দ্য মিডল অফ 19th century. দ্য টার্ম ওয়াজ ফার্স্ট ইউজ বাই দ্য ব্রাদারহুড অফ জার্মানিস্ট, দেখো জার্মান আর্টিস্ট হু ওয়ার্ক টুগেদার ইন দ্য কনভেন্ট অফ সেন্ট ইসোডোরো ইন রোম। আচ্ছা, এত কিছু আমাদের দরকার নেই, এত বুঝতে গেলে সমস্যা হয়ে যাবে, অনেক আরও পিছনে অনেক কাহিনীতে চলে গেছে, অত দরকার নেই। শুধু আমরা এটুকু বুঝবো যে এটা রাফায়েল, যে ইটালিয়ান একজন রাইটার, তার পূর্ববর্তী সময়ের আইডিয়ালকে ফলো করে যে কবিরা ইংল্যান্ডে একটা মুভমেন্ট চালু করে সেটাকে মেনলি বলা হচ্ছে। এবং কত সালে এটা চালু হয়েছিল? 1848, এটা একটু খেয়াল রাখবা। এই তো তারপর দেখো, ইন 1860 আফটার আ লং এনগেজমেন্ট রোসেটি ম্যারিড এলিজাবেথ। তার বিয়ে শাদী আমাদের জেনে এখানে কোনো লাভ নেই। হ্যাঁ, আচ্ছা বলছে, ইন 1881 হি পাবলিশড হিজ ব্যালেডস অ্যান্ড সনেটস, আ রিমার্কেবল ভলিউম কন্টেনিং অ্যামং আদার পয়েমস দ্য কনফেশন। এই জাতীয় কবিতাগুলো আছে, মানে মাইনর রাইটার তো এই জন্য বেশি বলছে। দিস লাস্ট কালেকশন ডিজার্ভ টু র্যাঙ্ক উইথ সনেটস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে যে এইটুকু একটু খেয়াল রাখো, তাহলে হবে, এত বেশি এখানে তেমন কিছু নাই। মরিস উইলিয়াম বা উইলিয়াম মরিস এগুলো নিয়েও তেমন পড়ার কিছু নাই, আমি যখন কোশ্চেন আনসার এগুলো দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিও। তাছাড়া এখানে আমি আর পড়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ জাস্ট কবিতা আর কবিতার নাম এগুলোই এখানে আছে। হ্যাঁ, তারপরে সুইনবার্ন, এখানেও ওদের লাইফ টাইপ আমাদের জানার অত দরকার নাই, ছোটো ছোটো করে প্যারাগ্রাফ হবে যদি পুরো ভিক্টোরিয়ান পোয়েট্রির ব্যাপারগুলো আসে। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে নভেলিস্ট। তাহলে এই হলো, আমরা কয়জন নাম পেলাম মাইনর পোয়েট হিসাবে? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তাই তো, ডিজি রোসেটি, তারপর হচ্ছে সুইনবার্ন, মরিস, তাই তো, উইলিয়াম মরিস বা মরিস, আর হচ্ছে সুইনবার্ন বা দেখো অ্যালার্জনন চার্লস সুইনবার্ন। এই তো চারজনকে আমরা পেলাম। তাহলে কয়জন কবিকে আমরা মোটামুটি এখানে পাচ্ছি নাম করা, বলো তো টোটাল? 7 জন। কে কে? টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ বারেট ব্রাউনিং, রোসেটি, মরিস, সুইনবার্ন। টোটাল কয়জন হলো তাহলে? 7 জন, তাই তো? 7 জন তো। আচ্ছা, আরও হয়তো কবি আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের পাবা তোমরা, কল্যাণনাথ দত্তে গেলে আরও কয়েকজন নাম পাবা, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের মেজর পয়েট, এগুলো একটু আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা শুধু ইবি ব্রাউনিং এর রাইটিং সম্পর্কে বলা হয়েছে, আর বাকি রাইটিং সম্পর্কে তেমন কিছু বলা হয় নাই, শুধু ওদের আর্ট সম্পর্কে। নাম আর দু একটা করে রাইটিং পাবা, যেটা তোমরা কল্যাণনাথ দত্ত থেকে বা এদিক ওদিক থেকে আমি সংগ্রহ করে দিয়ে দেবো, তোমরা একটু পড়ে দিবা, এটা অত দরকার নেই। আচ্ছা, আচ্ছা, স্যার হিস্ট্রির কোশ্চেন অ্যান্সার গুলো কবে দিবেন? পরীক্ষার পরে দিব, বুঝতে পারছো? পরীক্ষার পরে দিলে হবে না? হবে? একটু আগে দিন। হ্যাঁ স্যার বোধ স্যার পড়ে তো শেষ করতে হবে প্রশ্নগুলা। তাহলে কি আমি আমি তাহলে টাইম মানে কমাই দিব এগুলোর? এসটি কলেজকে পড়া শেষ? এসটি কলেজ পড়া শেষ তোমাদের? তাহলে আমি এখানে শেলিটা দিয়ে দিব আজকে। না স্যার, এখনো হয়নি। মানে দিয়ে দিই শেলি তাহলে আজ থেকে। আমি তো একটা ধারাবাহিকতা লাগাচ্ছি, বললামই তো যে তোমাদের ফোকাস কোন জায়গায়, বুঝতে পারছো? যে আমি কি দেই নাই সেটা নিয়ে তোমাদের ফোকাস, আমি যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই।
আমি তো ধারাবাহিকভাবে আসছি নাকি নাকি দিচ্ছি না কোনো কিছু? স্যার ওরা মানে যা আপনি আপনার গতিতে চলেন, যা যেন বুঝলাম না, বলো। বলছি স্যার, আপনি যে ডেট দেন ওই ডেটের মধ্যে তো পড়ি, আবার মানে কে কি বললো আবার। না, এই যে তোমরা এখন হিস্ট্রির কোশ্চেনগুলো চাচ্ছ, এখন কি দিয়ে দিব হিস্ট্রির পড়া এটা সহ? স্যার আপনি যেভাবে আপনি আমাদের ইয়া করতেছেন ওইভাবেই চলুক আবার। না, তোমরা টেনশনে আছো যে স্যার আবার হিস্ট্রির পড়াগুলো কবে দিবে। আমি তো না ধারাবাহিকভাবে স্যার, আসছি নাকি? ঠিক আছে স্যার, আমগোর থেকে স্যার আপনারই ভালো জানা আছে, এটা কিভাবে কখন পড়লে সেটা ভালো হবে সেটা তো আপনিই ভালো জানেন স্যার, আমরা আবার কি বলবো কোন। আমরা শেষ করি আর কি ধারাবাহিকভাবে না, আমি তো যেটা তোমরা আছে ওইটা। যদি বলো যে স্যার এই কোশ্চেনগুলো টাইম এত বেশি করে দিয়েন না, এক সপ্তাহ করে দিলেই হবে, আমি তাই দিয়ে দিব। আমার কোশ্চেন না স্যার, আপনার রেডি মানে আছে। আপনার মতো যে আপনি যেভাবে ভালো ভালো মনে হবে সেভাবে আমাদেরকে ইয়া করেন। আর আমি যদি সব দিয়ে দিই তোমরা সব পড়ে ফেলতে পারবা? না আমি তো স্যার, আর এটা নতুন তো করে দিলাম কখনোই না। সম্ভব না। না, তোমরা অনেকে মেসেজও দাও, এই জিনিসটা আমি বুঝি না যে আমি তো একটা ধারাবাহিকতা আগাচ্ছি, তোমরা কি আসলে ক্লাস করতেছো না নাকি আমার ধারাবাহিকতা বুঝতেছো না, এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি আর কি। যে আমরা তো ড্রামা শেষ করেছি দেওয়া, নাকি দেই নাই কিছু? স্যার ড্রামাটা শেষ। তাহলে রোমান্টিক পোয়েট্রি তো আমরা যাচ্ছি এখনো, কিন্তু রোমান্টিক জি পোয়েট্রির স্যার। আমার সবগুলো কোশ্চেন রেডি, আমি কি দিয়ে দিব? যদি চাও আমি সব দিয়ে দিলাম মনে করো। না স্যার, ওইভাবে তো না মানে কোন স্যার, কথা যেগুলো কোনটা দিয়েছেন পাবো তা তো ওগুলোই তো হবে হয় না। নাই। হ্যাঁ, আপনি একটা ডেট দিয়ে দিয়েছেন, এলোমেলো তার না মনে হয়, হয় যে তাহলে আমার তোমরা একটা শেষ ধারাবাহিকভাবে শেষ করতে হবে। করো, এত তাড়াহুড়ো করলে তো হবে না। আমি তো পড়াচ্ছি, আমি তো বলেছি যে হিস্ট্রিটা আমি আবার নতুন করে পড়াবো তোমাদের, কোশ্চেন আনসার সহ জি মুখস্থ করে, এটা বলি নাই আমি এই কথাটা? জি স্যার বলেছেন। তাহলে যদি বলো স্যার কোশ্চেন কবে দিবা, তাহলে তো বিপদ হয়ে যাবে। আমি তো কোশ্চেন আনসার দেওয়া নিয়ে সমস্যা না, আমি দিয়ে দিতে পারি, এক সপ্তাহের ভিতরে তোমাকে কোশ্চেন আনসার সব দিয়ে দিতে পারি আমি। এখন তুমি ধারাবাহিকভাবে পড়তে মানবা কিনা। আমি একটা কথা বলি, এই যে ফার্স্ট ইয়ারে কালকে পরীক্ষা একটা স্টুডেন্ট আমার কাছে 1 বছর ধরে ক্লাস করেছে, ক্লাস করার পরে সে আমাকে প্রশ্ন করেছে, স্যার রিডিং স্কিলসের পার্ট এতে যে ওয়ার্ডগুলো থাকে, ওয়ার্ডে বলে না যে ওয়ার্ডের চেঞ্জ করে, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে সেন্টেন্স লিখতে হয়, তাছাড়া আমি কোন ওয়ার্ডটা দিয়ে লিখবো, যে ওয়ার্ডটা দেওয়া নাকি যে ওয়ার্ডটা নতুন ফর্ম হয় সেটা দিয়ে সেন্টেন্স লিখবো? এই প্রশ্ন যদি সে আজকে করে তাহলে কি সে কি আমার ক্লাস আদৌ করেছে বলো তো? নো স্যার। সে না 1 স্যার। বছর ধরে আমার কাছে পড়েও যদি এই প্রশ্নটা করে, সিম্পল একটা প্রশ্ন, কালকে পরীক্ষা আজকে সে প্রশ্ন করতেছে যে স্যার একটা ওয়ার্ডের যে ফরমেশন চেঞ্জ করতে বলা হয় নাউন থেকে অ্যাডজেক্টিভ, আমি কোনটা দিয়ে সেন্টেন্স লিখবো? আমি বলছি এটা নিয়ে তোমার 2বার পরীক্ষাও নেওয়া হয়ে গেছে অলরেডি, যে ওখানে শেখানো হয়েছে এবং পরীক্ষাও নেওয়া হয়েছে যে তুমি কোন ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স লিখবা। তার মানে তুমি সেই ক্লাসগুলোও করোনি, সেই পরীক্ষাটাও দাওনি, তার জন্য তুমি আজকে সেই প্রশ্নটা আমাকে করতেছো। ঠিক আছে, আমার প্রত্যেকটা ক্লাসের ভিতরে প্রত্যেকটার কোশ্চেন মোটামুটি 95% থাকে, দু একটা এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু আমার কথা হলো আমি তোমাদেরকে একটা ধারাবাহিক অবস্থানের মধ্য দিয়ে নিয়ে যাব। আমি যেগুলো দেই না জি স্যার। সেগুলো নিয়ে টেনশন করো না, যা দিয়েছি তা তোমার হয়েছে কিনা সেগুলো নিয়ে টেনশন করো, তাহলে একসময় তুমি সব গুছিয়ে পাবা। আগামী নভেম্বরের 15 তারিখের মধ্যে আশা করি সব গুছিয়ে পাবা। এ মাসের মধ্যে তোমার পোয়েট্রিগুলো সব আমি দিয়ে দিব, ঠিক আছে? এবং হিস্ট্রিটাকে আমরা পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়বো, যাতে হিস্ট্রির সমস্যাটা তোমাদের না থাকে। আমারও তো টেনশন আছে, এখন শুধু আমার উপর বিশ্বাস করে পড়বা। ক্লাসে মানে স্টুডেন্ট আছো তোমরা 200 জন, ক্লাস করো 50 জন, বাকিরা ওই পরীক্ষার আগ পর্যন্ত একই প্রশ্ন করে যাবে আমাকে। এমনকি পরীক্ষার আগের দিন শুনবা যে অনেকে এখনও কোশ্চেন আনসার পাইনি, পরীক্ষার আগের দিন পর্যন্ত শুনবা, যেটা আমি ফার্স্ট ইয়ারও শুনেছি, এখনও শুনবো। তারা শুধু টাকা দিয়ে এখানে আসে, না করে ক্লাস, না ধারাবাহিকতা বোঝে, তারা শুধু টেনশন করে যে স্যার পরীক্ষা কবে, স্যার কবে প্রশ্নগুলো দিবেন, আমরা কবে পড়ে শেষ করব। তাহলে আমি যেগুলো দিচ্ছি সেগুলো যদি পড়ে শেষ হয়ে যায় তুমি বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি আজকেই। হ্যাঁ, সেই 6 মাস আগে থেকে প্রশ্ন শুরু হয়েছে, স্যার পরীক্ষা কবে আমাদের, প্রশ্ন উত্তরগুলো স্যার কবে দিবেন, এই প্রশ্ন সেই 6 মাস আগে থেকে শুনতেছি। ঠিক আছে, পড়ো, আমার যেটা দেওয়ার আমি তোমাকে টাইমলি বুঝিয়ে দিব। গত ফার্স্ট ইয়ারেও দেওয়া হয়েছিল, টাইমলি দেওয়া হয়েছিল না বলো? যদিও আমি এতগুলো কোশ্চেন আনসার তোমাদেরকে তখন দেই নাই ফার্স্ট ইয়ারে, যে ব্রিফ বা শর্ট আমি দেই নাই, শুধু ব্রড দিয়েছিলাম মনে নাকি? নাকি সব দিয়েছিলাম? সাজেশন দিছিলেন বাট আনসারগুলো দেন নাই আর কি। আনসারগুলো দেই, আনসারগুলো কিন্তু এবার তো সেটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটাও দিয়ে দিচ্ছি, এটা নিয়েও তো টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আর আনসার যেগুলো দিচ্ছি সেগুলো একটু স্ট্যান্ডার্ড মানের দেওয়ার চেষ্টা করছি, যাতে তুমি লিখলে পারে একটা ভালো পয়েন্ট পাও। বাকিরা হয়তো জি এগুলো স্যার। খেয়ালই করবা না, কেউ এই আনসারগুলো ধারে কাছে যাবে না যে স্যার খুব কঠিন কঠিন লিখছে। হ্যাঁ, তোমরা তোমাদের মতো শর্টকাট ওয়েতে পড়ে পরীক্ষা দিবা আর এসে বলবা স্যার কেন যে ভালো রেজাল্ট করলাম না। হ্যাঁ, এই এই প্রশ্ন তখন আবার করবা।
স্যার যেগুলো দিয়েছেন ওইগুলোই তো দেখা যেতেছে, আবার ক্লাস করে করে রেকর্ড ক্লাস রিপিট করে করে পড়া তারপর প্রশ্নগুলো পড়তে হইতেছে না, মনে নাই ক্লাস অনেক আগে করছে ওগুলা, তো আর সবগুলো ছেড়ে দিলে কিভাবে পড়বো? তাহলে ওগুলো পড়ো, ভালো করে পড়ো, ধারাবাহিকভাবে পড়ো, সব সময় মতো পেয়ে যাবা, টেনশন করার কোনো কারণ নেই। শুধু যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে ফেলো। আর জি স্যার, অবশ্যই ওগুলোই আমি তো। যেগুলো দিচ্ছি সেগুলো ফলো করার চেষ্টা করবা যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে। আর যদি মনে হয় যে না খুব কঠিন, কঠিন বলেই তো ভালো রেজাল্ট পাওয়া কঠিন, তাই না? হুম, সহজ রেজাল্ট করা সহজ, ভালো রেজাল্ট করা কঠিন। আর সবাই ভালো রেজাল্ট আশা করি, কিন্তু সেই ভালো রেজাল্টের জন্য যে পরিশ্রম করার দরকার সেটা আমরা করতে পারি, করার ইচ্ছা নেই। ওকে, তো যাই হোক, আর কি বলবো এখন, বাকিটা তোমরা একটু দেখে নিও। উইলিয়াম ম্যাকপিস থেকারি। তাহলে আমরা একটু নভেলের জাস্ট নভেলিস্টদের নামগুলো একটু দেখবো, কারণ এগুলো আমাদের একটু জানা দরকার। তাছাড়া এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, হয়তো বা দুই একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এদের নভেলিস্টদের যে নভেলগুলো আছে নাম করা কিছু, ওইগুলো আমরা একটু শর্ট নোট হিসেবে দেখবো। আচ্ছা, তাহলে নভেলিস্টদের মধ্যে আমরা 2-3 জন নভেলিস্ট পাবো, ঠিক ওইরকম কবিদের মধ্যে। দেখো প্রত্যেকটা এইজে আমরা কি খুব বেশি বেশি রাইটার পাচ্ছি বলো তো, মানে মেজর রাইটার? No, খুব sir. খুব বেশি No, বেশি না। sir. নভেলিস্ট হিসাবে 2-3 জনের নাম, পয়েট হিসাবে শুধু মানে রোমান্টিক এই যে আমরা একটু পয়েটদের নাম বেশি পেয়েছি, প্রায় 6-7 জন পয়েটের নাম পেয়েছি, তাছাড়া আরও ছোটো ছোটো 2-1 আছে। নভেলিস্ট পেয়েছে হয়তো 2 জন। একইভাবে ভিক্টোরিয়ান এইজেও আমরা দেখা যাচ্ছে 2-3টা নভেল পাচ্ছি, হয়তো মেজর রাইটার পেয়েছি মাত্র 2 জন। এরকম খুব যে বেশি রাইটারের সংখ্যা তা কিন্তু না। চসার এইজে শুধু আমরা একজন চসারকে পেয়েছি, তাই না? এলিজাবেথান এইজে গেলে দেখা যাচ্ছে ওখানে আমরা কিছু ড্রামাটিস্ট পেয়েছি। এসএইচ হিসাবে ফ্রান্সিস বেকনকে পেয়েছি, পয়েট হিসাবে দেখা যাচ্ছে 2 জনকে পেয়েছি। এরকমভাবে দেখা যাচ্ছে একটা ধারাবাহিক আলোচনা কিন্তু হয়েছে, যেহেতু তোমাদের মাথায় এগুলো থাকা উচিত। পরিচিত বারবার পড়ে কিন্তু নিতে হবে, আমি একবার পড়াবো তোমরা 10 বার পড়বা, পড়ে বুঝে নিবা। তাহলে প্রথমে হচ্ছে কি চার্লস ডিকেন্স। আহ, দেখো বলা হচ্ছে হোয়েন উই কনসিডার ডিকেন্স লাইফ অ্যান্ড ওয়ার্ক ইন কম্প্যারিজন উইথ দ্যাট অফ দ্য টু গ্রেট পয়েটস উই হ্যাভ বিন স্টাডিং, দ্য কন্ট্রাস্ট ইজ স্টার্টলিং। হ্যাঁ, যে এই 2 জন কবির সাথে যখন আমরা নভেলিস্ট এই চার্লস ডিকেন্সের লাইফকে তুলনা করবো, তখন আমাদের যে একটা কন্ট্রাস্ট পাবো, বিপরীত চিত্র পাবো, সেটা আসলে খুবই মানে আশ্চর্যজনক। কেমন বলছে, হোয়াইল টেনিসন অ্যান্ড ব্রাউনিং ওয়ার বিং এডুকেটেড ফর দ্য লাইফ অফ লিটারেচার অ্যান্ড শিল্ডেড মোস্ট টেন্ডারলি ফ্রম দ্য হার্ডশিপ অফ দ্য ওয়ার্ল্ড, Dickens, a poor, obscure, and suffering child, was helping to support a shipless family by pasting labels on blackening bottle, shipping under a counter like a homeless cat, sleeping, and once a week timidly approaching the big Parisian where his father was confined for death. দেখো তাহলে বলা হচ্ছে যেখানে টেনিসন এবং ব্রাউনিংয়ের লাইফটা কিন্তু ভালোই ছিল, তারা এডুকেটেড ছিল, হ্যাঁ, লিটারি লাইফটা তাদের ভালো ছিল, কিন্তু ডিকেন্সনের লাইফটা ছিল খুব কঠিন। পোর, অবসকিওর অ্যান্ড সাফারিং চাইল্ড। অবসকিওর মানে কি, খুব বেশি ইন্টেলিজেন্ট না, ওয়াইজ না, এরকমটা না, বরং সে তার পরিবারকে কীভাবে সাপোর্ট করা যায় সেই কাজগুলো করতো। কী কী কাজ করতো বলো তো? পেস্টিং লেভেলস অন ব্ল্যাকিং বোটলস, তাহলে বোতলের গায়ে সে লেভেল লাগানোর কাজ করতো। স্লিপিং আন্ডার আ কাউন্টার লাইক আ হোমলেস ক্যাট, যেখানে সে কাজ করতো সেখানেই সে ওই হোমলেস ক্যাটের মতো করে ঘুমিয়ে থাকতো। অ্যান্ড ওয়ান্স আ উইক টিমিডলি অ্যাপ্রোচিং দ্য প্যারিশন, এখানে প্রেজেন্ট আছে, হোয়ার হিজ ফাদার ওয়াজ কনফাইন্ড ফর ডেথ। প্রিজন, তাই তো, আমি বারবার মিস করতেছি কি। তাহলে কি কি হলো, তার বাবা কোথায় ছিল বলো তো? দুজনের মধ্যে যার দেয়। তাকে বন্দি করে রাখা হয়েছিল, তাই তো, ইমপ্রিজন করা হয়েছিল, কারারুদ্ধ করা ছিল ঋণের দায়ে। মানে খুব কষ্টদায়ক জীবনযাপন করছে। তাই বলছে ইন 1836 হিজ পিকউইক পেপার, এটা নাম, ওয়াজ পাবলিশড অ্যান্ড লাইফ ওয়াজ চেঞ্জড অ্যাজ ইফ আ ম্যাজিশিয়ান হ্যাড ওয়েভড হিজ ওয়েন্ড। তাহলে এই অবস্থাতে সে একটা নভেলও লিখছে, এবং এই নভেলটা পাবলিশ হওয়ার পর তার জীবনটা ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, হোয়াইল দ্য টু গ্রেটেস্ট পয়েটস আর স্লোলি স্ট্রাগলিং ফর রিকগনিশন, যেখানে 2 জন কবি তাদের লাইফ ভালো, তাদের জীবন ভালোই চলছে, তাই তো, শিক্ষিত, তারা রিকগনিশন পেতে স্ট্রাগল করছে, সেখানে ডিকেনসন মাত্র, যেখানে সে টাকার অভাবে, তাই তো, দুঃখে কষ্টে জীবনযাপন করছে, সে খুব দ্রুত ইংল্যান্ডে কেউ দেখো। ডিকেনসন উইথ প্লেন্টি অফ মানি অন টু মাস ফেম ওয়াজ দ্য অ্যাকনলেজড লিটারারি হিরো অফ ইংল্যান্ড, দ্য আইডল অফ ইমেন্স অডিয়েন্স হুইজ গ্যাদার্ড টু অ্যাপ্লাউড হিম হোয়ার এভার হি অ্যাপিয়ার্ড, মানে খুব নাম ছড়িয়ে পড়লো তার আর কি। অ্যান্ড দেয়ার ইজ অলসো দি স্ট্রাইকিং কন্ট্রাস্ট বিটুইন দ্য নভেলিস্ট অ্যান্ড দ্য পয়েস্ট। এখানেই পার্থক্য, যে তাহলে কোনটার গুরুত্ব বেশি এই ভিক্টোরিয়ান এজে, পয়েটদের গুরুত্ব বেশি না নভেলিস্টের? কোনটা মানুষ গ্রহণ করবে বেশি?
নভেলিস্ট, novelist. হ্যাঁ, কারণ এটা দ্রুত মানুষ গ্রহণ করেছে। দ্যাট হোয়াইল দ্য হোল টেন্ডেন্সি অফ দ্য এজ ওয়াজ টুয়ার্ড রিয়ালিজম অ্যাওয়ে ফ্রম দ্য এক্সট্রিমস অফ romanticist and from the oddities and absurdities of the early novel writers, it was precisely by emphasizing oddities and absurdities by making caricatures rather than characters that Dickens first achieved his popularity. মানে দেখানো হচ্ছে এই জায়গায় যে রোমান্টিক এজে যে নভেলগুলো লেখা হয়েছে সেই নভেলগুলোতে মোটামুটি সমাজের দেখো বলছে কি যে সেখানে বলছে রোমান্টিক এইজে অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট, সেটা হচ্ছে জেন অস্টিনকে বলা হচ্ছে, ঠিক আছে? তিনি রোমান্টিক এজের একজন নভেলিস্ট, কিন্তু তিনি যে নভেলগুলো লিখেছেন সেগুলো হচ্ছে অ্যান্টি রোমান্টিক। কিন্তু দেখা যাচ্ছে কারণ কি তিনি সেই সময় সমাজের কিছু ওড বা অডিটিস বা অ্যাবসার্ডিটিসগুলোকে তুলে ধরেছেন তার নভেলের মাধ্যম দিয়ে। অডিটিস একটু মিউট রাখো, কারো সাউন্ড হচ্ছে এখানে, তোমাদেরই আবার পরে রেকর্ড ক্লাস করতে অসুবিধা হবে। অডিটিস মানে কি বলো তো? সামাজিক বিশৃঙ্খলা, তাই না? মানে সামাজিক বিশৃঙ্খলা, মানে ডিসিপ্লিনহীনতা, ওড যেগুলো চলে না, বা অ্যাবসার্ডিটিস, তাই তো, যেগুলো হচ্ছে অ্যাবসার্ড, মানুষের কাছে গ্রহণযোগ্য না, বা মানুষ সেই আচরণগুলো করছে কিন্তু বুঝতে পারছে না, সেইগুলো তৎকালীন নভেলে তুলে ধরা হয়েছিল, যেগুলো এই ডিকেনসনও কী করেছে তার নভেলে তুলে ধরেছে, কিন্তু সেগুলো ক্যারেক্টারের মাধ্যমে। কিন্তু আগের যুগে মানুষ ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরেনি, বরং তারা স্যাটারের মাধ্যমে তুলে ধরেছে। আর এগুলো ডিকেনসন নিজে ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করেছে, ক্যারেক্টারকেই শো করেছে এইভাবে। আর আগে শুধু কথোপকথনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, আর এখানে পুরোপুরি ক্যারেক্টারকেই ওই জায়গাতে অবস্থান করাইয়ে ওইটাকে তুলে ধরা হয়েছে, এই জন্য তার পপুলারিটিটা বেশি। যাক, তার লাইফ নিয়ে আমরা বেশি জানবো না, সংক্ষিপ্ত যতটুকু জেনেছি ততটুকুই ভালো। এইখানে দেখো তার ওয়ার্কে চলে আসি আমরা। আচ্ছা, একটু মিউট রাখি, হ্যাঁ, এখানে একটু মিউট রাখতে হবে, একটু মিউট রাখো, তোমার বাইরে থেকে অন্য সাউন্ড আসতেছে। আচ্ছা, তাই বলতেছে দেখো এই জায়গায় আছে জেনারেল প্ল্যান অফ, না এইসব প্ল্যান ট্যালেন আমার দরকার নেই, হ্যাঁ, তার ওয়ার্কগুলোকে আলাদা করে দেওয়া আছে। লিমিটেশন অফ ডিকেনসন হোয়াট রিড, আচ্ছা বুঝতে পেরেছি, এর ভিতরে নভেলগুলো বলা আছে, মানে তিনি কয়টা নভেল লিখেছেন, বেস্ট যেগুলো সেগুলোর কথা এখানে একটু আলোচনা করা আছে, আমরা জাস্ট একটা একটু পড়বো। বলছে অ্যান ইন্টারেস্টিং সাজেশন কামস টু আস ফ্রম আ স্টাডি অফ দ্য কন্ডিশন হুইচ লেড টু ডিকেনসন ফার্স্ট 3 novels। তাহলে এগুলো একটু খেয়াল করি। একটা হচ্ছে পিকউইক, যেটা আমরা পেলাম আগে, ওয়াজ রিটেন অ্যাট দ্য সাজেশন অফ অ্যান এডিটর ফর সিরিয়াল পাবলিকেশন। তারপরে 3টা নভেল সে লিখেছে পর পর, এটা একটা অনেকটা ওই ট্রিলজির মতো, যেমন আমরা এডিপাস পেয়েছি, তাই না? এডিপাস যেমন একটা ট্রিলজি ড্রামাটিক ওয়েতে। তাহলে প্রথমটা হচ্ছে পিকউইক, এখানে কী করা হচ্ছে, ইচ চ্যাপ্টার ওয়াজ টু বি অ্যাকম্পানিড বাই আ কার্টুন বাই সেমার, আ কমিক আর্টিস্ট অফ দ্য ডে। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কার্টুন দিয়ে শুরু করা হতো। অ্যান্ড দ্য অবজেক্ট ওয়াজ টু অ্যামিউজ দ্য পাবলিক অ্যান্ড ইনসিডেন্টালি টু সেল দ্য পেপার। তাহলে একই সাথে দেখো, তাহলে তার নভেলটাকে পেপার বিক্রির একটা ভালো উপায় হিসাবে ব্যবহার করা হয়েছে। দ্য রেজাল্ট ওয়াজ আ সিরিজ অফ ক্যারেক্টার্স অ্যান্ড সিনস অ্যান্ড ইনসিডেন্টস হুইচ ফর ভিগার অ্যান্ড বাউন্ডলেস ফান হ্যাভ নেভার বিন ইকুয়ালড ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। তাতে কি হয়েছে, কমিক সিনস থাকার কারণে, কমিক ইমেজ থাকার কারণে তার ক্যারেক্টারগুলো, সিনগুলো এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যে এইরকমভাবে আগে আর কখনো কোনো ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে আমাদের ল্যাঙ্গুয়েজে বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এরকম নভেল উপস্থাপিত হয়নি। মানে মোটামুটি বেশ নাম করা একজন রাইটার হিসাবে সে প্রকাশ পায়। দেয়ার ফর নো ম্যাটার হোয়াট হি রোট, অতএব সে কী লিখেছে সেটা বড় কথা না, ডিকেন্স ওয়াজ লেভেলড অ্যাজ আ হিউমারিস্ট। সবাই ডিকেনসনকে হিউমারিস্ট বলেই জানতো, কারণ ওই যে কার্টুন তার নভেলের সাথে মিল রেখে উপস্থাপন করা হতো। এছাড়া বলা হচ্ছে দেখো তার আরও নাম করা একটা নভেল হলো, দেখো ডিকেন্স ওয়াজ কিন এনাফ টু আন্ডারস্ট্যান্ড হিজ ডেঞ্জার অ্যান্ড হিজ নেক্সট নভেল অলিভার টুইস্ট হ্যাড দ্য সিরিয়াস পারপাস অফ মিটিগেটিং দ্য ইভিলস আন্ডার হুইচ দ্য পোর ওয়ার সাফারিং। তাহলে সে আবার ওখানে তুলে ধরেছে কি কিছু সামাজিক ইভিল যেগুলোর অধীনে গরিব মানুষেরা ভুগছিল, হ্যাঁ, সেইটাকে তুলে ধরেছে অলিভার টুইস্ট এই নভেলের মাধ্যমে। এই নভেলে কী হচ্ছে দেখো, ইটস হিরো ওয়াজ আ পোর চাইল্ড দ্য আনফর্চুনেট ভিকটিম অফ সোসাইটি। এই নভেলে দেখা হয়েছে যে অলিভার টুইস্ট সে একজন গরিব ছেলে, সে সামাজিক অনাচার অবিচারের কারণেই সে আসলে গরিব। অ্যান্ড ইন অর্ডার টু ড্র অ্যাটেনশন টু দ্য রিয়েল নিড ডিকেন্স এক্সাজারেটেড অ্যান্ড দ্য ওলফুল কন্ডিশন অফ দ্য পোর। এবং এই নভেলটা পড়ে যাতে মানুষ গরিবদের নিয়ে একটু ভাবে, এই জন্য সে একটু এক্সাজারেট করেই জিনিসটা তুলে ধরেছে আর কি। এছাড়াও দেখো আরও বলছে কি, দিস ইজ অলসো আ পপুলার সাকসেস অ্যান্ড ইন হিজ থার্ড নভেল
Nicholas Nickleby, and indeed in most of his remaining works, Dickens combined the principle of his first two books, giving us mirth on the one hand and injustice and suffering on the other. মানে তিনি একই সাথে সামাজিক ইনজাস্টিং সাফারিংকে তুলে ধরার পাশাপাশি আনন্দ মজাও কিন্তু দিয়েছেন। মিংলিং হিউমার অ্যান্ড প্যাথোস, টিয়ার অ্যান্ড লাফটার অ্যাজ উই ফাইন্ড দেম ইন লাইফ ইটসেলফ। জীবনটা যেমন কখনো হাসি কখনো কান্না, তিনি তার নভেলেও এরকম বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। তাহলে এখানে 3টা নভেল পেলাম নাম করা, কী কী বলো তো ডিকেনসনের? কারণ এগুলো ব্রিফ জন্য গুরুত্বপূর্ণ। পিকুইক, তারপর অলিভার টুইস্ট, আর কি নিকোলাস হ্যাঁ, এখানে জাস্ট এরপর আমরা আরও কয়েকটা বিষয় পাবো। দেখো, উই ফাইন্ড দেয়ার ফর ইন মোস্ট অফ ডিকেন্স নভেলস 3 or 4 ওয়াইডলি ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার্স। মানে ক্যারেক্টারগুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, ও ক্যারেক্টার আমাদের জানার দরকার নেই, ক্যারেক্টার নিয়ে আমাদের কথা হবে না। এরপর বলছে দেখো টেল অফ টু সিটিস, এগুলো বলা হচ্ছে দ্য ব্লিক হাউস। আমরা নভেলগুলো খেয়াল রাখি কারণ এখানে ক্যারেক্টারগুলোর কথা বলা হয়েছে। তার আরও নভেল হচ্ছে ব্লিক হাউস, যেখানে লেডি ডেডলককে উপস্থাপন করা হয়েছে, আর টেল অফ টু সিটিস, যেখানে সিডনি কার্টন নামে ক্যারেক্টারকে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, এরকম দাস ব্লিক হাউস, তারপর সে নিকোলাস নিকলবি, অলিভার টুইস্ট, এখানে তিনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার উপস্থাপন করছে সেটা বলা হচ্ছে। অতএব ডিকেন্স সিরিয়াস পারপাস ওয়াজ টু মেক দ্য নভেল দ্য ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস। তাহলে তার এই নভেলগুলো লেখার উদ্দেশ্য কী ছিল? যে মেনলি সমাজে মোরালিটি এবং জাস্টিসকে উপস্থাপন করা। অ্যান্ড হোয়াট এভার উই মে থিঙ্ক অফ দ্য এক্সাজারেশন অফ হিস ক্যারেক্টার্স, যদিও তিনি কিছু এক্সাজারেটেড ওয়েতে তুলে ধরেছেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল কি, ইট ইজ সার্টেন দ্যাট হিজ স্টোরিজ ডিড মোর টু কারেক্ট দ্য জেনারেল সেলফিশনেস অ্যান্ড ইনজাস্টিস অফ সোসাইটি টুয়ার্ড দ্য পোর দ্যান অল ওয়ার্কস অফ আদার লিটারি মেন অফ হিস এজ কম্বাইন্ড। মানে গরিবদের নিয়ে খুব একটা লেখালেখি অন্য কোনো রাইটারেরা করেনি, যতটুকু তিনি করেছেন পোর মানুষদেরকে রেফার করে তাদের অবস্থানটাকে আরও এক্সাজারেট করেছে, যাতে অন্তত সমাজের যারা পরিচালনায় থাকে তারা যেন একটু হলেও এই নভেলগুলো পড়ার মাধ্যমে বা এগুলো জানার মাধ্যমে তাদেরকে হেল্প করে। এটা মেনলি বলা হয়েছে। হ্যাঁ, ওকে। দ্য লিমিটেশন অফ ডিকেন্স, এগুলো আমাদের অত জানার দরকার নেই। হোয়াট টু রিড। আচ্ছা, এখানে আরও কয়েকটা নভেল আছে, আমরা একটু দেখব। রিলিজিয়াস সেন্সে কিছু লেখা দেখো এই জায়গায়। দ্য ক্রিকেট অন দ্য হার্থ, এগুলো হচ্ছে স্টোরি টাইপের, হলিডে স্টোরি। চাইমস, ক্রিসমাস ক্যারল। আরেকটা হচ্ছে অফ দ্য নভেলস, বিশেষ করে দেখো ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিস নামটা আমরা পেলামই। টেল অফ টু সিটিস তোমাদের আছে এখানে। টেল অফ টু সিটিতে একটু বলে রাখি, এখানে দুটা শহরের কথা বলা হয়েছে, টু সিটি, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়ের ঘটনা। এখানে ইংল্যান্ড এবং ফ্রান্সের রাজধানীর নাম কি জানা আছে? প্যারিস। প্যারিস, এই দুটো শহরের কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে পরীক্ষা আসতে পারে ব্রিফ কোশ্চেনে যে হোয়াট আর দ্য টু সিটিস, তাই তো, ন্যারেটেড ইন দ্য নভেল আর টেল অফ টু সিটিস, সে দুটো হবে কি প্যারিস এবং ইংল্যান্ড। হ্যাঁ, এইগুলো একটু খেয়াল করো, এখানে ওই বিষয়ে এটা বলা হয়নি, শুধু নভেলটা বর্ণনা করা হয়েছে। এই তো মোটামুটি আমরা পেলাম। তাহলে আমরা এ পর্যন্ত তাহলে কয়টা নভেল পেলাম এর মোটামুটি বলো তো? পিকুইক, তাই তো, অলিভার টুইস্ট, নিকোলাস নিকলবি, এ টেল অফ টু সিটিস আর ডেভিড কপারফিল্ড। এই 5টা নভেল ভালো করে খেয়াল করবা, নাম মনে থাকবে, কারণ এগুলো ব্রিফ কোশ্চেন অনেক সময় আসে যে কে লিখেছে এটা কার নভেল। এরপর হচ্ছে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি। উইলিয়াম হচ্ছে কি ম্যাকপিস। As the two most successful novelists of their day, it is natural for us that it was for their personal friends and admirers to compare Dickens and Thackeray with respect to their life and work. তাহলে ডিকেন্সনের লাইফটা কেমন ছিল? খুব ভালো ছিল, বিশেষ করে চাইল্ডহুড? না স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইজন নভেলিস্টকে দেখব, কিন্তু তাদের লাইফটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। কেমন দেখো, their attitude towards the world in which they lived. Dickens, after a desperately hard struggle in his boyhood without friends or higher education, comes into manhood cheery, self-confident, energetic and filled with the joy of his work. And in the world which had at first treated him so harshly, he finds good everywhere. প্রথম দিকে সে মানে ভেবেছিল জীবনটা খুব কঠিন, সবাই তার সাথে হার্শ, খারাপ, রুক্ষ আচরণ করলো, পরবর্তীতে দেখে যে কি লাইফটা এত খারাপ না। ইভেন ইন দ্য জেলস অ্যান্ড ইন দ্য স্লাম, সিম্পলি বিকজ হি ইজ লুকিং ফর ইট।
সে সব জায়গাতে ভালো খুঁজে পেয়েছে। অন্যদিকে থ্যাকারি আপনারা বয়হুড স্পেন্ড ইন দ্য বেস্ট অফ ইংলিশ স্কুল, দেখো তার ভালো স্কুলে পড়াশোনা করেছে, উইথ মানি ফ্রেন্ডস অ্যান্ড কমফর্টস অফ এভরি কাইন্ড, ফেসেস লাইফ টিমিডলি অ্যান্ড ডিস্ট্রাস্টফুলি অ্যান্ড ডিসলাইক দ্য লিটারি ওয়ার্ক হুইচ মেক্স হিম ফেমাস। মানে দেখো একজনের জীবন ছিল খারাপ, পরবর্তী জীবনটা ভালো ছিল, আরেকজনের প্রথম জীবনটা খুব ভালো ছিল কিন্তু পরবর্তী জীবনটা ডিস্ট্রাস্টফুল ডিসলাইক এই বিষয়গুলোতে ছিল। হ্যাঁ বলছে হি হ্যাজ আ গ্রেসিয়াস অ্যান্ড লাভেবল পার্সোনালিটি, ইজ কাইন্ড অফ হার্ট অ্যান্ড রেভারেন্স all that is pure and good in life, yet he is almost cynical toward the world which uses him so well and finds shams, deception and vanity। মানে তার জীবনটা ভালো ছিল তো তার আশেপাশের মানুষগুলো তার সাথে ভান করে, মানে কি বলবো, দেখবা যে যারা একটু ধনী বা একটু প্যাম্পার্ড সন্তান হয় তারা আসলে বাস্তবতা বোঝে না, তারা জীবনটাকে মনে করে এরকমই দিয়ে পরে ঠকতে থাকে। আর যারা ছোটোবেলায় ঠকতে থাকে তারা এমনভাবে জীবন চালায় যে মানুষ তাদেরকে ঠকাতে পারে না সহজে, ঠিক আছে, আর ঠকাতে পারে না বিধায় তারা খারাপ কিছু বোঝে না। আর যারা জীবনে ঠকবাজ বোঝেনি তারা জীবনে সব জায়গায় ঠকতে থাকে এবং জীবন সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়, ঠিক আছে। এই ব্যাপারটা ঘটেছে এদের ক্ষেত্রে, পুরো উল্টা। আচ্ছা, তো ওগুলো আমাদের জানার দরকার নেই, আমরা তার ওয়ার্কে চলে যাই। স্যার বাস্তবতাটা বোঝাটা খুবই জরুরি মনে করি। না অবশ্যই অবশ্যই, মানুষ চিন্তা না পারলে ঠকতে হয়। আমি তো বললাম এ পর্যন্ত ঠকে গেছি, এ পর্যন্ত অনেকের কাছে একদম লাস্ট বিশ্বস্ত মানুষ পর্যন্ত আমি ঠকে গেছি। এখন মানুষকে আমি খুব রুক্ষ ব্যবহার করি এ কারণে, যাতে মানুষটা আমাকে অন্তত ঠকাতে না পারে। আর কেউ আমাকে ভালো বললে আমার মনে হয় এই তো মনে এসে বাঁশ দেওয়া শুরু করছে, মানে আমাকে যদি কেউ ভালো বলে আমার সন্দেহ হয় এখন যে এই মনে আমার কাছ থেকে সুবিধা পাচ্ছে এই জন্য ভালো বলতেছে। হ্যাঁ, কারণ এই কথাটা শুনলে আমার এখন ঘৃণা হয় নিজের প্রতি, যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর একটা শব্দ। এইটা থেকে সাবধান হতে হবে, তোমাকে রুক্ষ হতে হবে, তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। মানুষ যেন তোমাকে দেখে ভয় পায়, কারণ ভালো কথায় কোনো দিন কাজ হয় না। ভালো কথা বললে মানুষ ঠকায়, বুঝতে পারছো? তুমি বাজারে যাবা, তুমি যেখানেই যাবা তোমাকে ওইটাই দেবে যেটা খারাপ, কারণ মনে করবে এত কিছু বলবে না, এর উপর দিয়ে চালিয়ে দেওয়া যায়। কিন্তু যে রুক্ষ স্ট্রেট ফরওয়ার্ড তাকে কিন্তু মানুষ ভয় পায়, ভয় পায় তাকে কিন্তু ভালোটাই দিবে, যে না যে আবার কি না কি বলে বসে। এই জন্য নিজেকে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ হিসেবে তৈরি করা উচিত। এতে মানুষ বন্ধু থাকলে থাকুক, না থাকলে না থাকুক, সারা জীবন ঠকার চেয়ে একাকী বসবাস করা ভালো, বুঝতে পারছো? কারণ মানুষ অরিজিনালি অতটা ভালো না, ধান্দাবাজ টাইপের, সব ধান্দাবাজ। আমি মানুষ সম্পর্কে যে এর মতোই পুরো নেগেটিভ চিন্তা হয়ে গেছে এখন মানুষ সম্পর্কে আমার, অফিস থেকে শুরু করে সব জায়গাতে একদম পুরো নেগেটিভ আমি। কারণ কি, ওই যে মানুষকে বিশ্বাস করেছি, আগে মানুষ যা বলতো তাই করেছি, কাজ করলে হেল্প করেছি, কিন্তু দেখা গেল যে এমনও হয়েছে, মানে কি বলবো, একবার একটা জিনিস ঘটেছে, একজন স্টুডেন্টকে আমি পড়াতাম, মানে তার পরিবার একটু গরিব ছিল, তো মোটামুটি আমি মনে করো যা এমনি টিউশনিতে জানি তার থেকে অনেক কম, প্রায় 50%-এরও কমে আমি তাকে পড়াতাম, এমনকি রেগুলারও পড়াতাম, এমনও ছিল। তো পড়াইছি একদম পুরো 7 থেকে মনে করো আমি তাকে পড়াইছি এসএসসি পর্যন্ত, এসএসসি এমনকি এইচএসসি আমার কাছে পড়তেছিল। এইচএসসির সেকেন্ড ইয়ারের দিকে আমার তখন বিসিএসের ভাইভা হবে এরকম আর কি অবস্থা। তো কিছুদিন আমার একটু মিস্টিস হতো, আমি একটু পড়ায় মনোযোগ দিলাম, আমি পড়তেছিলাম। তো কোনো একদিন আমি মনে হয় আমার ভাইবার হয়তো 1 সপ্তাহ আগে এরকম একটা ঘটনা, তো আমি একটা পড়া নিয়ে খুব থাকার কারণে ওই দিন আর পড়াতে যাওয়া হয়নি, বুঝতে পারছো? ওই দিন আর পড়াতে যাওয়া হয়নি। সে মোটামুটি রাখতে রাখতে আমার বাসায় চলে আসছে, বুঝতে পারছো? কেন আজকে যায়নি, এই ঘটনা সেই ঘটনা, এরকম আর কি। তো আমি বুঝলাম যে মানুষ তুমি যত উপকারী করো তোমাকে ওইগুলো কিন্তু মনে থাকবে না, মনে থাকবে এইটাই যে তুমি বর্তমানে তাকে কি করতেছো, তোমার সেই উপকারের কথা তার খেয়াল থাকবে না। উপকার করলে মানে এটা মনে করে গ্রান্টেড, এটাও হ্যাঁ পাবেই, হ্যাঁ হ্যাঁ, এরকমটা এটা মনে করো। গ্রান্টেড তো এরকম বিয়ে শাদির ব্যাপারে বলো, তুমি হয়তো কাউকে বন্ধু বলে একজনকে ঠিক করে দিয়েছো, প্রথম 10 বছর যদি তারা এনজয়ও করে লাইফটা, ওই 11 বছরের জায়গায় যখন লাইফটা একটু এলোমেলো হবে তখন তোমার দোষারোপ করবে, কি একটা মেয়ে বা ছেলেকে ধরে দিচ্ছিস রে, লাইফটা একদম হেলে হয়ে গেল। আর প্রথমে যে ভালো আছিল তখন কিছুই বলো না না, কিছু তখন বলবে না, জানায় না। হ্যাঁ এটাই তো একদম ঠিক বলছি। কথা বলছেন। আমি তো এগুলোর ভুক্তভোগী বলেই তো বলতেছি। হ্যাঁ, পুরো আমি জি এখন স্যার, যে কথাগুলো বলি পুরো মনে আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলি। হ্যাঁ, তারপরে স্যার আমার মেয়েকে সায়েন্স পড়াবো না কমার্স পড়াবো, কোনটা পড়ালে ভালো হয়? আমি বলতে পারবো না, আপনার মেয়ে যেটা পড়তে পারবে সেটাই পড়ুক। কারণ কি, আজকে যদি বলি যে সায়েন্স পড়ান, স্টুডেন্টটা ভালো, পরে সায়েন্স পড়তে না পারলে বলবে হায় রে আপনি বললেন আমার মেয়ে তো পারতেছে না। আবার যদি বলি না সায়েন্স না পড়ে কমার্স পড়ান,
হায় রে আমার মেয়ে তো পারতো, আপনার কথাই তো আমি কমার্স দিলাম, ওর মেয়ে দেখেন না সায়েন্স পড়ে কী করতেছে, বুঝতে পারছো? এরকম আর কি অবস্থা। তো মানুষকে বুদ্ধি টুদ্ধি দিতে যায় না। পাইতে হবে স্যার। হ্যাঁ, অনেক বললাম তো, অনেক কিছুই দেখছি, অনেক কিছুই বুঝছি। এমনও হয়েছে টিউশনি পড়াচ্ছি, টিউশনির টাকা 2 মাস বাকি, এমনি টিউশনি করে পড়া চলা। গার্জেনকে যখন বলি একটু যদি টাকাটা দিতেন মেসে খরচটা যেত, তারা বলতো আমার মেয়ের একটু ট্যাব কিনে দিয়েছি তো এই জন্য টাকার এ মাসে একটু সমস্যা, বুঝতে পারছো? মেয়ে ট্যাব কিনে দেয়, মেয়েকে মোবাইল কিনে দেয়, ড্রেস কিনে দেয়, হোটেলে মেয়েকে খাওয়াতে যায়, ওই জন্য ওদের টাকা সমস্যা হয়, টিউশনির টাকা দিতে পারে না, বুঝতে পারছো? মানে কত রকম বলবা, কত রকম অভিজ্ঞতা আছে। একবার আমি খুবই অসুস্থ, বুঝতে পারছো, মানে সেই অসুস্থ 15 দিন আমি জ্বরে পুরো পড়ে, তো আমার কাছে টাকা নাই। তো তখন আমার বিয়ে করে ফেলেছি, কিন্তু আমি কিন্তু বিয়ে করেছি এটা শেষের দিকে। তো আমি আমার টিউশনির টাকা ছাড়া আমার কিন্তু আর কোনো টাকা ছিল না, আমি বাড়ি থেকেও কিন্তু কোনো টাকা পাইতাম না, একদম পুরো টিউশনি দিয়ে আমার চলা। তো আমি ওকে পাঠালাম বাড়ির, আমি যেখানে থাকতাম তার পাশেই টিউশনি, তা আমি ওকে পাঠালাম যে তুমি একটু যাও, আমি কল দিয়ে দিলাম যে, না আমি কলও দিই নাই মনে হয়, আমি বললাম তুমি একটু যাও গিয়ে আমার কথা বলো, হয়তো টাকা যদি কিছু পাওয়া যায় একটু ওষুধ টষুধ কেনা হবে। তো গেল, সে এমন কথা বলল, বুঝতে পারছো, আমি পুরো অবাক। বলতেছে যে এই এই মাসে আমি তো টাকাটা অ্যাডভান্স একটু দিতে পারবো না, কারণ আমাদের তো এখন রমজান চলতেছে, এই সময়ে আমরা মানে যত টাকা দান করি তত বেশি সোয়াব হয়, বুঝতে পারছো, এই জন্য আমি এই মাসে দান করবো না, মানে টাকাটা দিতে পারবো না, আমরা একটু দান করবো আর কি, মানে আমরা একটু দান খয়রাত করবো, এই জন্য দাঁড়ি টাকা না দিয়ে দান করলে হইব না তো। মানে মানে এই কথাটা যখন আমাকে বললো আমি পুরো মানে পাগল হয়ে গেলাম। হ্যাঁ, যে মানে তারা দান করবে টাকা, কিন্তু আমার টিউশনির টাকাটা আমি বিপদে আছি আমাকে দিবে না তারা। হ্যাঁ, মানে এটা আমি কিন্তু বাস্তব কথা বলছি, আমি গল্প বানাই বলছি না কিন্তু। হ্যাঁ, এটা কেমন দান? তাহলে সেই রকম মানে আমি বললাম যে কত রকমের অভিজ্ঞতা, আমি যদি নভেল লেখা শুরু করি না, মানুষের ক্যারেক্টার আমি পুরো বর্ণনা করে দিতে পারবো যে কী কী ধরনের মানুষের সাথে আমি চলেছি বা বুঝেছি। হ্যাঁ, মানে বাস্তবতা মানুষকে খুব শেখায়, বুঝতে পারছো, খুব শেখায়। তো এরকম মানে কি বলবো, প্রচুর ব্যাপার রয়েছে, প্রচুর বন্ধু থেকে শুরু করে টিচার থেকে শুরু করে অনেক দেখেছি, অনেক বুঝেছি, এখনও দেখতে আসি। হ্যাঁ, তো যাই হোক এগুলো এইভাবে কথা শুনে স্যার মজাই পাই। মজাই পায় না। হ্যাঁ, তো যাই হোক, তো শুনতে খুব ভালো লাগে স্যার, মজা লাগে। না ব্যাপারটা ওরকমই মানে গল্পের মতোই, যে ব্যাপারগুলো এরকম। তো যাই হোক, ওকে, আচ্ছা যাও, এখানে ওয়ার্ডস অফ থ্যাকারি আমরা একটু ওয়ার্ডসগুলো একটু পড়ে নিই, এর চেয়ে বেশি আমরা দেখবো না। বলছে দ্য বিগিনার উইল ডু ওয়েল টু অমিট দ্য আর্লিয়ার স্যাটায়ার্স অফ থ্যাকারি, থ্যাকারি মেনলি স্যাটায়ার লিখেছেন। তার বলছে আর্লিয়ার স্যাটায়ারগুলোকে না পড়লে ভালো, বিগিনার যারা হবে, যারা থ্যাকারি পড়বে, কারণ এখানে বলছে রাইটিং হোয়াইল হি ওয়াজ স্ট্রাগলিং টু আর্ন আ লিভিং ফ্রম দ্য ম্যাগাজিন অ্যান্ড ওপেন হেনরি এসমন্ড ইন হিজ মোস্ট পারফেক্ট নভেল। বলছে তাহলে যদি কেউ থ্যাকারির বই পড়তে চায় তো হেনরি এসমন্ড দিয়ে পড়া শুরু করা উচিত, কারণ এখানে কি করা হয়েছে, দ্য ফাইন হিস্ট্রিক্যাল অ্যান্ড লিটারি ফ্লেভার অফ স্টোরি ইজ ওয়ান অফ ইটস মোস্ট মার্ক ক্যারেক্টারিস্টিক্স, মানে এখানে এটা খুব ভালো আর কি। আচ্ছা, তো যাই হোক, পরের অংশটুকু রেকর্ডিং তো দেওয়া হলো না, তোমরা একটু বই থেকে পড়ে নিও যারা ক্লাসে ছিল না, যে অংশগুলো দেখালাম সেগুলো একটু তোমরা যারা ক্লাসে ছিল দাগিয়ে নিয়েছো তো, না নিয়েছো দাগায় একটু? হুম, ওগুলো একটু দাগিয়ে রেখো। আচ্ছা, তো মোটামুটি আগামী ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি ভিক্টোরিয়ান এজ পর্যন্ত হয়ে যাবে। এই বইটা যেহেতু ভিক্টোরিয়ান এজে শেষ, তারপরে আমরা ওই কল্যাণনাথ দত্তের বই থেকে মডার্ন এজের কিছু অংশ একটু পড়ে নিব, তাহলে হয়ে যাবে। আর এর ভিতরে তোমরা একটু রোমান্টিক পোয়েট্রি ওগুলো শেষ করে ফেলো, যাতে আমরা আবার রিভিশনে আসতে পারি। হ্যাঁ, এরপর থেকে আমরা যেভাবে পড়বো সেটা হলো ড্রামা বা যেগুলো পোয়েট্রি পড়া হয়ে যাবে ওগুলো তো আমরা সপ্তাহভিত্তিক 2টা বা 1টা করে ব্রিফ কোশ্চেন, বা পুরো সবগুলো ড্রামার ব্রিফ কোশ্চেন, তারপরে সবগুলো ড্রামার শর্ট কোশ্চেন, বা সবগুলো ড্রামার ব্রড কোশ্চেন, এইভাবে দিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ করে আমরা রিভিশন যাব আর টেস্ট নিব, ঠিক আছে? হ্যাঁ, সেটা কীভাবে নিব সেটা পরে বলবো। আর এদিকে আমাদের হিস্ট্রিটা পড়া চলবে, হিস্ট্রির 2টা করে চ্যাপ্টার শেষ হবে, এইজ শেষ হবে, কোশ্চেন আনসারগুলো পড়া শেষ হবে, আমরা একটা করে টেস্ট নিব। এইভাবে আমরা মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব এখন, ঠিক আছে? আর অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের কী অবস্থা বলো তো? অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের ওটা তো অনেক আগে আমরা করেছিলাম, ওলা কি পার্ট সিগুলো কি পড়তেছো না কি অবস্থা?
স্যার কিছু কিছু ভুলে গেছিলাম, এর জন্য আবার ক্লাস দেখতে হচ্ছে। না সেটা তো দেখতেই হবে, এটা তো কিছু করার নেই, পরীক্ষার আগ পর্যন্ত ভুলে যাবা আর আবার নতুন করে পড়তে হবে, রিভিশন চলবেই। কিন্তু একটু নিয়মিত একটু পড়াশোনাটা করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে কথা হবে, যেগুলো পড়াগুলো দেওয়া আছে সেগুলো একটু পড়ে নিও। ওকে, গুড নাইট।